আজ আমি বলবো চন্দ্রহংস রাজার গল্প। পুরাকালে দধিমুখ নামে বিষ্ণু ভক্ত এক রাজা ছিলেন। তার মন্ত্রীর নাম ছিল ধৃষ্টবুদ্ধি। রাজা প্রজাদের পুত্র স্নেহে পালন করতেন। প্রজারাও রাজার নামে জয়ধ্বনি দিত, কিন্তু রাজা ছিলেন অপুত্রক। তাই তার মনে ছিল ভারী কষ্ট। দান ধ্যানেই তিনি সময় কাটাতেন। একদিন এক সাধু রাজাকে যজ্ঞ করতে পরামর্শ দিলেন। রাজা ধুমধাম করে যজ্ঞ করলেন। সাধু সন্ন্যাসীকে সোনা দানা বহু মূল্যবান সামগ্রী দান করলেন। কিছুদিন পরে সত্যি রাজার এক পুত্র সন্তান জন্ম নিল। রাজপুত্র চাঁদের মতো সুন্দর। নাম রাখলেন চন্দ্রহংস। রাজবাড়ি আলোয় সেজে উঠল। প্রজারা ভারী খুশি, কিন্তু মন্ত্রীর ঘুম গেল উড়ে। রাজপুত্রের যখন মাত্র 3 দিন বয়স, তখন খাবারে বিষ মিশিয়ে রাজাকে হত্যা করলেন এই কুচক্রী মন্ত্রী। তারপর সিংহাসনে নিজে বসলেন। রানী ও রাজার সঙ্গে সহমরণে গেলেন। ছোট্ট চন্দ্রহংসকে মাতামহ নিয়ে গেলেন। মামার বাড়িতে এসে বড় হতে লাগলো। চন্দ্রহংসের যখন 5 বৎসর বয়স, তখন একদিন মন্ত্রী খবর পেয়ে তাকে মারবার জন্য প্রচুর ধন রত্ন দিয়ে 2 জন চণ্ডালকে নিয়োগ করলেন। কিন্তু ভগবান যাকে রক্ষা করেন, মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না। চণ্ডালরা চন্দ্রহংসকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। কিন্তু তাদের মনেও ছোট্ট রাজপুত্রকে দেখে ভারী দয়া হলো। তার একটা শিয়ালকে মেরে তার রক্ত লেগে মন্ত্রীকে দেখালো। মন্ত্রী তো ভারী খুশি, ভাবলো এতদিনে তার সিংহাসন বিপদ মুক্ত হলো। এদিকে গভীর বনে রাজপুত্র একা ভীষণ কাঁদতে লাগলো। সেই বনে কলিঙ্গ নামে এক সেনা শিকার করতে গিয়ে ছোট্ট শিশুকে দেখে বাড়ি নিয়ে গেল। নিজের সন্তানের মতোই মানুষ করতে লাগলো। এই সেনা চন্দ্রহংসকে অস্ত্র শস্ত্র নানা বিদ্যা শিক্ষা দিল। ক্রমে রাজপুত্র 18 বছরের যুবকে পরিণত হলো। দেখতেও হলো ভারী সুন্দর, স্বভাব হলো তেমনি মিষ্টি, আর বাপের মতো বিষ্ণু ভক্ত। সকলেই তার প্রশংসা করতে লাগলো। ক্রমে ক্রমে কথাটা ধৃষ্টবুদ্ধি রাজার কানেও উঠল। রাজা একদিন ঘুরতে ঘুরতে ওই সেনার বাড়ি উপস্থিত হলো। কথায় কথায় জিজ্ঞেস করলো চন্দ্রহংসের কথা। সেনা তো কিছু জানে না, সরল বিশ্বাসে বলল, মহারাজ, এ আমার নিজের সন্তান নয়, একে আমি বনের মধ্যে কুড়িয়ে পেয়েছি। নাম চন্দ্রহংস। আমি নিজের সন্তানের ন্যায় পালন করেছি। ধৃষ্টবুদ্ধি শুনে বুঝতে পারলো চণ্ডালরা তাকে ঠকিয়েছে। তখন আবার মতলব বাড়তে লাগলো। তারপর চন্দ্রহংসকে একদিন ডেকে অনেক প্রশংসা করলো। বলল, তুমি তো খুব ধার্মিক। শোনো, আমার পুত্র মদনের কাছে একটা পত্র নিয়ে যেতে হবে। দূতের দ্বারা এই কাজ হবে না, খুব গোপনীয়। আমি তোমাকেই পাঠাবো। খলের স্বভাব তো কখনোই ভালো হয় না। পত্রে লিখিল, মদন তোমার কাছে চন্দ্রহংসকে পাঠাচ্ছি। তুমি যাওয়া মাত্র একে বিষ দিয়ে হত্যা করবে, না হলে পরে তোমারই ক্ষতি হবে। আমার জন্য অপেক্ষা করবে না, আমি পরে যাব। তারপর চন্দ্রহংসকে বলল, দেখো, তুমি বিষ্ণু ভক্ত শুনেছি, তুমি খুব ধার্মিক, তাই তোমায় বিশ্বাস করে এই পত্র দিলাম। পত্র খুললে তোমার পাপের শেষ থাকবে না। শিব ও বিষ্ণুকে আলাদা করলে যত পাপ হয়, এই পত্র পড়লে তত পাপ হবে। বলে তার হাতে পত্র দিলেন। চন্দ্রহংস তার পাগড়ির মধ্যে পত্র নিয়ে ঘোড়া ছুটিয়ে দিলেন। তারপর চন্দ্রহংস যখন ধৃষ্টবুদ্ধির ভবনে এসে পৌঁছলো,
তখন জ্যৈষ্ঠ মাসের দুপুর, ক্লান্ত শরীর, অবসন্ন দেহ, চারিদিকে ফুলের বাগান, মধ্যে এক সরোবর। ঘাটের উপর বকুল ফুলের একটা বড় গাছ ফুলে ফুলে ভরে রয়েছে, তার পাশে একটা প্রকাণ্ড বট গাছ যেন ছায়া বিস্তার করে আছে। পথশ্রমে বট গাছ তলায় বসতেই নিদ্রায় তার দু চোখ বুজে এলো। দৈব মায়া কে বুঝিতে পারে? রাজা ধৃষ্টবুদ্ধির কন্যা রূপবতী তখন সখীদের নিয়ে বাগানে ফুল তুলতে এসেছিল। সখীরা ফুল তুলছে, রাজকন্যা শিব পূজা করবে বলে স্নান করার জন্য একাকী আসতেই বটগাছ তলায় অপরিচিত সুন্দর যুবককে দেখতে পেল। অবাক হয়ে দেখতে লাগলো। হঠাৎ চন্দ্রহংসের মাথায় পাগড়িতে পত্র দেখতে পেল। পত্র নিয়ে পড়তে বসলো। পত্র পড়ে দেখলো তার বাবা এই যুবককে হত্যা করার জন্য পাঠিয়েছে। তখন রাজকন্যা চোখে কাজল দিয়ে আর এক পত্র লিখলো। এই যুবক গেলেই যেন মদন রাজকন্যার সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। রাজার আসার অপেক্ষা না করে। তারপর পূর্বের পত্র ছিঁড়ে নিজের ঘরে ফিরে গেল। তারপর সন্ধ্যার সময় চন্দ্রহংসের ঘুম ভাঙলে মদনের কাছে গিয়ে পত্র দিল। মদন বাপের পত্র পেয়ে রাজপুরোহিত ডেকে সেই রাত্রে রাজকন্যার সঙ্গে চন্দ্রহংসের বিয়ে দিয়ে নানা যৌতুক দান করলো। রাজবাড়িতে বাজনা বাদ্যি বাজতে লাগলো, নানা দান ধ্যান চলতে লাগলো, সবাই মদনের প্রশংসা করতে লাগলো। ঠিক এই সময় মন্ত্রী ধৃষ্টবুদ্ধি নগরে প্রবেশ করলো। জানতে পারলো সব ঘটনা। রাজবাড়িতে না গিয়ে তখন কয়েকজন বিশ্বস্ত অনুচরকে বলল, চন্দ্রহংসকে আমার কাছে গোপনে ডেকে নিয়ে এসো। চন্দ্রহংস এলে তাকে বললেন, তুমি মা চণ্ডীর মন্দিরে যাওনি, আমার কন্যাকে বিয়ে করেছো। এখুনি মন্দিরে থালা সাজিয়ে শঙ্খ ঘন্টা বাজিয়ে একা মাকে প্রণাম জানিয়ে এসো, এতে মা প্রসন্ন হবেন। স্বর্ণ থালায় ধূপ দীপ মালা চন্দন সাজিয়ে চন্দ্রহংসের হাতে দিতে বললেন। অনুচরেরা সঙ্গে সঙ্গে তাই করলো। অন্ধকার গভীর রাত্রে নগরের উপকণ্ঠে একাকী চন্দ্রহংস মন্দিরে গেলেন। ধৃষ্টবুদ্ধি গোপনে রক্ষীদের বলে রাখলেন, আজ রাত্রে মন্দিরে যেই প্রবেশ করুক সে যদি আমার ছেলে মদনও হয় তবুও তাকে হত্যা করবে, এই আমার আদেশ। মদন এদিকে চন্দ্রহংসকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেল চন্দ্রহংস মন্দিরে যাচ্ছে। তখন থালা নিজের হাতে নিয়ে বলল, তুমি ঘরে ফিরে যাও রূপবতীর কাছে, আজ বিবাহের রাত্রি, আজ বাইরে থাকতে নেই, আমি মাকে পুজো দিয়ে আসছি। মদন মন্দিরে শঙ্খ ঘন্টা বাজিয়ে পুজো করতে লাগলো। রক্ষীরা শঙ্খ ঘন্টার শব্দে মন্দিরে এসে দেখলো রাজপুত্র মদন। তারা কি করবে ভেবে পেল না, কিন্তু তাদের মনে পড়লো রাজ আদেশ, তাই তারা মদনের মুণ্ডুচ্ছেদ করলো। কিছু পরে রাজাও মন্দিরে এলেন, এসে দেখলেন মদনের মুণ্ডুচ্ছেদ দেহ। তখন খুব কাঁদতে লাগলেন। তারপর বললেন, আমিও আর জীবন রাখবো না, আমি পাপী, তাই ভগবান এই শাস্তি আমাকে দিলেন বলেই তীক্ষ্ণ তরোয়াল নিজের বুকে বিধিয়ে প্রাণ ত্যাগ করলেন। খবর গেল চন্দ্রহংসের কাছে। কে বা কারা রাজা ও রাজপুত্রকে হত্যা করেছে। চন্দ্রহংস মন্দিরে এসে মায়ের সামনে প্রার্থনা করলেন, মা, রাজা ও রাজপুত্রকে বাঁচিয়ে দাও, না হলে আমিও প্রাণ ত্যাগ করব। এই বলে যখন মা চণ্ডীর খাড়া নিয়ে নিজের গলায় কোপ দিতে যাচ্ছে, সেই সময় মা দেখা দিয়ে বললেন, চন্দ্রহংস, তোমার মনে কোনো পাপ নেই, তুমি ভক্ত, তাই তোমার ইচ্ছায় আমি রাজা ও রাজপুত্রের প্রাণ ফিরিয়ে দিলাম। রাজা ধৃষ্টবুদ্ধির মনেরও পরিবর্তন হলো। চন্দ্রহংসকে সিংহাসনে বসিয়ে মদনকে তার মন্ত্রী করে নিজে বনবাসে গেলেন।
আজ আমার গল্প এইখানে শেষ হলো।